এখানে কি বলছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 1,31,000 টাকা। ওকে স্যার। আচ্ছা নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দেয়া আছে 1,31,000। তো খ কি বললো একক জের পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। স্যার ওই যে চলমান পদ্ধতি, হ্যাঁ, বা গতানুগতিক পদ্ধতি বা একক জের পদ্ধতি সব একই কথা। হ্যাঁ, তো আমরা এখানে কি দেখতে পেলাম নগদান বই মোতাবেক টাকা দেয়া আছে। সো আমরা এখন কি করব স্যার, যেহেতু নগদান বই অনুযায়ী আছে আমাদের কি করতে হবে, ব্যাংক বিবরণী অনুযায়ী কত সেটা বের করতে হবে। ওকে, তো করে ফেলি। আচ্ছা খ এট ফার্স্ট এবারটার নাম কি, শাহরিয়ার। ওকে, আচ্ছা শাহরিয়ার ব্রাদার্স। ও এই বেটা একা না, ওর সাথে আরো কয়েকজন আছে। শাহরিয়ার ব্রাদার্স এর ব্যাংক সমন্বয় বিবরণী। স্যার প্লিজ কোঅপারেট করো আমার সাথে। আমি একটু বলি, যারা গত ক্লাসও করেছো, যারা আজকে কোঅপারেট করতেছো, অ্যাটলিস্ট 100% না হোক 50% তো তোমার মাথায় ঢুকবে। এরপর আমি আবার যখন তোমাদের এই চ্যাপ্টারটা থাকবে এক্সামে আমি দেখাবো, তখন দেখবে 80% 100% হয়ে গেছে। হ্যাঁ, সো মানে যেহেতু এসছো এখানে 1 ঘন্টা তো বসেই আছে, কোঅপারেট করো। আর মানুষের ব্রেন প্রত্যেকেরই সমান, জাস্ট প্রবলেম হলো কি জানো, মানে ব্রেনের হার্ড ডিস্কটা অলওয়েজ সেম, এখন ঝামেলা হয়েছে র্যামে অথবা প্রসেসরে। আচ্ছা, যার প্রসেসর যত হাই তার কম্পিউটার তত ফাস্ট না, আর যার প্রসেসর যত লো তার কম্পিউটার কি তত স্লো। তো আমাদের ব্রেন তো হার্ড ডিস্কের মতো, তো প্রত্যেকেরই হার্ড ডিস্ক সেম, আর মন হইলো প্রসেসরের মতো। ওকে, এখন যে বেশি মনোযোগ দেবা তার প্রসেসর তত কি হাই, সো তার ব্রেন তত দ্রুত অ্যাক্সেস করবে, বুঝছো? আর যে যত অমনোযোগী তার প্রসেসর তত স্লো, তার ব্রেন তত স্লো কাজ করবে। ওকে, জাস্ট মনোযোগটাই হলো মেন। তুমি মনোযোগ বাড়াও, দেখবার ব্রেন এমনি কাজ করা শুরু করে দিচ্ছে। আচ্ছা স্যার, শাহরিয়ার ব্রাদার্সের ব্যাংক সমন্বয় বিবরণী কবের এটা? 31 ডিসেম্বর 2018 ইং তারিখের জন্য। ওকে স্যার, এখানে আমাদের 2টা ম্যাথ করতে হবে। হ্যাঁ, ব্যাপার না, 2টা করব আমরা। বিবরণ টাকা টাকা। ওকে, আচ্ছা তাহলে আমরা স্টার্ট করব কি দিয়ে বলো তো? নগদান বই। ওকে, 1,32,000। ওকে, নিচে আমরা কি লিখবো বলো তো? আচ্ছা, নগদান বই মোতাবেক ব্যাংক জমা, রাইট? মোতাবেক ব্যাংক জমা, আর নিচে পাস বই মোতাবেক ব্যাংক জমা। ঠিক আছে। আচ্ছা, এর আগে আমি বেশ কয়েকটা ম্যাথ করিয়েছি, তো এই কারণে আমি বিবরণ লিখতেছি না। তোমরা বিবরণ লিখতে পারবে না? আচ্ছা, যদি কনফিউজ থাকো তাহলে যা বলছে তাই লিখে দিবা আল্লাহর নাম নিয়ে। ঠিক আছে, পুরাটাই লিখে দিবা। জায়গা কিনবা, বড় লোক মানুষ, আইফোন কিনতে পারবো, জায়গা কিনতে পারবো না। আচ্ছা, ওকে। ওকে ভাই, পারা না পারা এটা মানে কি বলে আনসার্টেন, বাট তোমার যে আছে এটা তো সার্টেন নাকি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা তাহলে রাখতে। এর জন্য আমি বলি আমার ইদানিং ইনকাম কমে গেছে কেন, এই যে বদ নজর গুলা লাগাই। আস্তাগফিরুল্লাহ, আমার আজকে যে 3 কুল পয়রা পানি ফু দিয়ে খাইতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে। তো স্যার স্টার্ট প্লিজ। তো এই এখন আমরা এই লেনদেনগুলোকে হয় যোগে বসাবো নয়তো বিয়োগে বসাবো, তাই না? আচ্ছা, কারে কোথায় বসাবো? আচ্ছা, এবার আসো আমরা একটা কাজ করি, আমরা ওই রকম মানে ওইভাবে না করে আমরা ব্রেন স্টর্মিং করি। হ্যাঁ, তো এখানে কি বলা হয়েছে, চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয় নাই। মানে এই লোক হলো পুরো আমার মতো, একদম খাঁটি বাংলা ভাষায় কথা বলছে। আচ্ছা, আমরা তো এতক্ষণ এইভাবে শিখেছিলাম চেক ইস্যু করা হয়েছে কিন্তু উপস্থাপন করা হয়নি, তাই না? তো এইখানে ওই সুন্দর ভাষায় আর কি বলে নাই,
পুরা খাঁটি বাংলা ভাষায় চেক কাটা হয়েছে। তো চেক কাটা হওয়া মানে চেক ইস্যু করা, আর চেক উপস্থাপন করা মানে হলো কি চেক ভাঙানো। তো আমরা চেক ইস্যু করেছি বা চেক কেটেছি, বাট যেই লোকরে দিছে ও একটা লেজি, নাকে তেল দিয়ে ঘুমাইতেছে, ও এখনো ব্যাংকে গিয়ে চেকটা উপস্থাপন করে নাই বা ভাঙায় নাই। বুঝতে পেরেছ? আচ্ছা, গুড। তাহলে বলো, আমরা যদি চেক কাটি, আমরা তো অবশ্যই নগদান বই থেকে কমিয়ে দিচ্ছি, কিন্তু চেকটা এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়েছে বলো না। তাহলে ব্যাংকে টাকা কমিয়েছে, এবার ব্রেন স্টর্মিং করো। তার মানে আমরা নগদান বইতে কমিয়েছি কিন্তু ব্যাংক কমায় নাই, তার মানে নগদান বইতে যা আছে তার তুলনায় ব্যাংকে বেশি আছে, সেটা যোগ হবে। বুঝছো? যে কম্পেয়ারটা করলাম, নগদান বইতে যা আছে তার তুলনায় ব্যাংকে বেশি। কারণ আমরা আসি কোথায়? নগদান বইতে। যাবো কোন দিকে? ব্যাংকের দিকে। এইভাবে কম্পেয়ার করো, নগদান বইতে যা আছে তার তুলনায় ব্যাংকে বেশি আছে, কারণ আমরা কমিয়েছি বাট ব্যাংক কমায় নাই। তাহলে নগদান বইতে যা আছে তার তুলনায় ব্যাংকে বেশি আছে, সো এটা কি হবে? যোগ। কত টাকা স্যার বলো? 7,000 টাকা। ওকে, আচ্ছা, এটা 2। এই আমরা এখানে এটাই লিখবো। কি লিখবো বলো তো? যে চেক কাটা হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপন হয় নাই বা ভাঙানো হয় নাই। আচ্ছা, গেল 2। এবার 10। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের নিকট হতে 4,000 টাকা আদায়। আচ্ছা, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের নিকট হতে 4,000 টাকা আদায়, মানে ব্যাংক ডিরেক্টলি প্রাপ্য হিসাব বা দেনাদারের কাছ থেকে 4,000 টাকা আদায় করছে। আচ্ছা, ব্যাংক কি ওর বাপের টাকা আদায় করছে? না, ব্যাংক আমাদের টাকাই আদায় করছে। এই যে আমাদের টাকায় আদায় করছে, আমাদের টাকায় পরিশোধ করছে, এর জন্য এগুলো আমাদের এখানে আছে বা এই লেনদেনগুলো আমরা লিখে রাখছি। আর নাহলে এগুলো আমরা লিখতাম না বা আমরা জানতাম না। ওকে, তাহলে ব্যাংক প্রাপ্য হিসাবের কাছ থেকে 4,000 টাকা আদায় করছে, মানে ব্যাংক আমাদের টাকাই আদায় করছে। সো ব্যাংক আমাদের অ্যাকাউন্টে টাকা বাড়াইছে, কিন্তু আমরা এটা জানি না। দ্যাটস ওয়াই এটা নগদানভুক্ত করা হয় নাই। তার মানে আমরা নগদান বইতে বাড়াই নাই। তাহলে তুমি একটু চিন্তা করো, এই লেনদেনটার কারণে ব্যাংকে কি প্রভাব পড়ছে? 4,000 টাকা বাড়ছে, কিন্তু নগদান বইতে কি প্রভাব পড়ছে? না, কমে নাই, বাড়েও নাই, কিছুই হয় নাই। নগদান বইতে কিছুই হয় নাই, কিন্তু ব্যাংকে কি হয়েছে? টাকা বাড়ছে। এবার তুমি কিভাবে কম্পেয়ার করবে? নগদান বইয়ে কিছুই হয় নাই কিন্তু ব্যাংকে বাড়ছে, তাহলে নগদান বইয়ে যা আছে তার তুলনায় ব্যাংকে বেশি আছে। আমরা আগে নগদান বইয়ের কথা চিন্তা করব, দেন ব্যাংকের দিকে যাব। তাই নগদান বইতে যা আছে তার তুলনায় ব্যাংকে বেশি আছে, তাহলে এটা কি হবে? নগদান বইয়ের তুলনায় ব্যাংকে কি আছে? বেশি আছে, তাহলে কি হবে? যোগ হবে। তাহলে আমরা যোগে বসাবো। কত স্যার? 4,000। আচ্ছা, এটা হলো 3, তাই না? কি লিখবো? যে ব্যাংক কর্তৃক সরাসরি আদায় বা ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে নিকট হতে সরাসরি আদায় যা নগদানভুক্ত হয়নি, এই কথাটাই আমরা এখানে লিখে দিই। ওকে স্যার? আচ্ছা, এবার আসো 4। চেক জমা দেয়া হয়েছে, চেক জমা দেয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। আচ্ছা, এই কথাটার মানে কি? চেক জমা দেওয়া হয়েছে মানে কি? হয়তো কারো কাছ থেকে আমরা চেক পেয়েছি, ওইটা নিয়ে আমাদের অ্যাকাউন্টে জমা দিয়েছি। তো আমরা যদি কারো কাছ থেকে চেক পেয়ে অ্যাকাউন্টে জমা দিই, আমরা সাথে সাথে নগদান বইতে বাড়াবো। কোনো ডাউট আছে? নো। তো আমরা যখনই ব্যাংকে চেক জমা দিব, আমরা কিন্তু সাথে সাথেই নগদান বইতে কি করে দিব? বাড়িয়ে দিব। কিন্তু ব্যাংক কি সাথে সাথে বাড়াবে বলো? না, ব্যাংক টাকা আদায় করতে পারলে বাড়াবে, আর না পারলে বাড়াবে না। এখন বলো, ব্যাংকে আদায় করতে পেরেছে? না। তাহলে কি ঘটলো? একটু ব্রেনস্টর্মিং করো। নগদান বইতে আমরা টাকা বাড়িয়েছি, বাট ব্যাংক টাকাটা বাড়ায় নাই। তাহলে নগদান বইতে বেড়েছে কিন্তু ব্যাংকে বাড়ে নাই। তাহলে বলো, এবার কম্পেয়ার করো, নগদান বইয়ের তুলনায় ব্যাংকে বেশি আছে না কম আছে? কম্পেয়ারটা আমি কিভাবে করতেছি? নগদান বইয়ের তুলনায় ব্যাংকে বেশি আছে না কম আছে? কম আছে। তাহলে যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। গুড। এই যারা এতক্ষণ অধীর আগ্রহী ছিল বিয়োগে কুইজ কে আসবে, এই যে পেয়ে গেছে, তাই না? ফিল ইন দ্য গ্যাপ পূরণ হয়ে গেছে। আচ্ছা, অনেকে তো বুঝছো অনেক চালাক, একটা যোগে বসে একটা বিয়োগে বসে, একটা যোগে বসে একটা বিয়োগে। আরে কি সে? আচ্ছা, 4। ওকে, এবার দেখো 5 কি বলছে। ওকে, 5, ব্যাংক সুদ 3,000 টাকা এবং বিনিয়োগের সুদ 5,000 টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে যা নগদান বইতে লেখা হয় নাই। ওকে, তো ব্যাংক কি করলো? ব্যাংক সুদ আদায় করলো আর বিনিয়োগের সুদ আদায় করলো। আচ্ছা, ব্যাংক সুদটা কি আমাদের জন্য আয় না ব্যয়? অফকোর্স আয়। ব্যাংক সুদ মানে ব্যাংক জমার সুদ, এটা আমাদের জন্য কি? আয়। বিনিয়োগের সুদটাও আমাদের জন্য কি? আয়। তাহলে ব্যাংক সুদ, বিনিয়োগের সুদ দুইটাই আয়, দুইটাই ব্যাংক আদায় করছে। কে আদায় করছে? তো ব্যাংক আমাদের আয়গুলো আদায় করে কি করবে? আমাদের অ্যাকাউন্টে জমা করবে, অর্থাৎ ব্যাংক বাড়াবে।
আচ্ছা ব্যাংক কত বাড়াবে বলো তো? 3 আর 5 কত হয়? 8। তাহলে ব্যাংক বিবরণীতে কত টাকা বাড়িয়েছে? 8,000 টাকা বাড়িয়েছে। বাট আমরা কি নগদান বইতে বাড়িয়েছি বলো? না। তো আমরা আছি কোথায়? নগদান বইতে। নগদান বইতে কি প্রভাব পড়ছে? কিছুই না, কিন্তু ব্যাংকে বাড়ছে কত? 8,000। তো নগদান বইতে যা আছে তার তুলনায় ব্যাংকে বেশি আছে। কত বেশি? 8,000 বেশি আছে। তাহলে এটা কি হবে? যোগ। তাহলে আমরা যোগের ঘরে বসাবো কত? 8,000। ভাই কেউ যদি এরপরও না বুঝো, তার জন্য আমার মনে হয় কি জানো, একটা মানে বাসায় গিয়ে পোলিও টিকা দিয়ে নিল। ছোটবেলায় তাকে টিকা দেওয়া হয় নাই, এর জন্য ব্রেনের বিকাশ ঘটে নাই, বুঝছো? আচ্ছা, তো এটা হলো 5, তাই না বলো? আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখবো? ব্যাংক কর্তৃক সরাসরি সুদ আদায় যা নগদানভুক্ত হয়নি। ওকে, আচ্ছা। আর 4 নম্বরে আমরা কি লিখেছিলাম জানো? চেক জমা দেওয়া হয়েছে কিন্তু চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। আচ্ছা, এবার 6, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। এটা কোথায় বসাবো? আচ্ছা, ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ দেওয়া আছে 1,25,000। এটা বসানোর জায়গা আছে? বাসায় নিয়ে যাও, ঠিক আছে? 1,25,000 টাকা নিয়ে বাড়ি যাও। আচ্ছা, এটাকে কোথাও বসানো যাবে না, এটা আরেকটা বিবরণ অনুযায়ী টাকা দেওয়া আছে। ওকে, ওই যে আমরা করবো না উভয়ের সংশোধন, তখন এটা কাজে লাগবে। ওকে, আরেকটা কাজে লাগবে, সেটা হলো আমার অঙ্কটা হয়েছে কিনা এটা প্রুফ করার জন্য এটা কাজে লাগবে। হ্যাঁ, দেখো আমরা একটু টেস্ট করি। তো এখানে কত হয় স্যার? 8 আর 4 কত? 12 আর 7 19, তাহলে 19,000। তো 1,31,000 সাথে 19,000 যদি আমরা যোগ করি 1,50,000, তাই না বলো? আচ্ছা, এখানে তো একটাই, তো যেহেতু একটাই তাহলে এটাকে আমরা ডিরেক্ট এই ঘরেই বসাই। ওকে স্যার, তো 1,50,000 থেকে 25 যদি আমরা মাইনাস করি তাহলে কত হয়? 1,25,000। এখন বলো, ব্যাংক পাসবই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ কত? 1,25,000। এখানে কত আছে? মিলছে? জি, আপনারা ভাইবেন না যে আমি পারি না। আমার তো মনে হয় অনেক খুশি হয়েছে, স্যার অঙ্ক পারে না, তাই না? হ্যাঁ, এখনই দেখাই দেবো। স্যার এটা বুঝতে পেরেছো? ওকে, ফাইন। আচ্ছা, তাহলে এখানে যা এটা মিলে, আসলে ওই ম্যাথে হয়তো কোনো লেনদেন মিসিং আসছে। হ্যাঁ, বাহ, একদম আমার মুখ উজ্জ্বল করেছে, আমার আর ফেয়ার এন্ড লাভলি মাখতে হবে না। আচ্ছা, লিখছো স্যার প্লিজ? তাড়াতাড়ি ডু ফার্স্ট। আচ্ছা, উভয় সংশোধন করতে গেলে কি করতে হয় জানো? এই যে এইভাবে ছক আঁকতে হয়। আচ্ছা, আমরা এখন আসো বাঁ দিকে কি লিখবো? নগদান বই মোতাবেক। হ্যাঁ, লিখতে হবে নগদান বই মোতাবেক ব্যাংক জমা। ওকে, নগদান বই মোতাবেক ব্যাংক জমা কত? 1,31,000 হলো। আর এই সাইডে আমরা কি লিখবো বলো? পাস বই। আচ্ছা, আচ্ছা যেটা বলবো ওইটাই লিখবো। ব্যাংক বিবরণী বলছে, ব্যাংক বিবরণী লিখবো। ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা। আচ্ছা 1,25,000। ওকে। আচ্ছা স্যার দেখো প্লিজ। আচ্ছা, এর আগের যেই মানে আমরা খতে যেটা বললাম, তো উপরে নগদান বই লিখছি, নিচে কি লিখেছিলাম? পাস বই, তাই না? আর উপরে ব্যাংক লিখলে নিচে কি হবে? নগদান বই, মানে এরকম না? বাট এটা তো উভয় যে সংশোধন, তো এখানে একটু ডিফারেন্ট নিয়ম। আচ্ছা, কি ডিফারেন্ট নিয়ম? যে আমরা এখানে লিখছি নগদান বই মোতাবেক ব্যাংক জমা, নিচেও একই কথা লিখবো, তবে এখানে সংশোধিত কথাটা বাড়তে হবে। এই যে দেখো কিভাবে লিখবো। এখানে আমরা লিখবো কি? নগদান বই মোতাবেক সংশোধিত ব্যাংক জমা। সংশোধিত ব্যাংক জমা। ওকে স্যার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সাইডে আমরা কি লিখবো বলো তো? এই সাইডে লিখবো ব্যাংক বিবরণী মোতাবেক সংশোধিত ব্যাংক জমা। ওকে স্যার, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে ফাঁকা জায়গাটা আমরা কি লিখবো? যোগ আর বিয়োগ। এখানেও সেম, যোগ আর বিয়োগ।
আচ্ছা এখন আর আগের মতো আমরা কম্পেয়ার করতে যাব না, হ্যাঁ, যে এটার তুলনায় ওইটাই বেশি নাকি এটার তুলনায় ওইটাই কম, এরকম কম্পেয়ার করব না। এখন আমরা আমাদের কমন সেন্সকে কাজে লাগাবো। আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব বানিয়েছে কারণ মানুষের বিবেক আছে, তো আমরা এখন আমাদের বিবেককে কাজে লাগাবো, আবেগকে নয়। ওকে, আচ্ছা ওইটাই আর কি, ওই ব্রেনকে মানে বিবেককে। হ্যাঁ, তোমার বিবেক যদি বলে যে নগদান বইতে ভুল হয়েছে, তাহলে সংশোধনটা কোথায় হবে? নগদান বই। ভুল করে নগদান বইতে কমাও নাই, তাহলে এখন কি করবা? কমিয়ে দিবা। ভুল করে বাড়ায় রাখছো, তাহলে কি করবা? কমায় দিবা। ভুল করে কমায় রাখছো, তাহলে কি করবা? বাড়ায় দিবা। ভুল করে বাড়াও নাই, এখন কি করবা? বাড়ায় দিবা। বুঝছো? তাই নগদান বইতে ভুল করে আমরা বাড়ানোর কথা বাড়াই নাই, তাহলে বাড়াবো। কমানোর কথা কমাই নাই, কমাবো। কমানোর কথা না কমায় রাখছি, বাড়াই দিব। বাড়ানোর কথা না বাড়ায় রাখছি, কি করব? সেম কাজগুলো আবার কোথায় হবে? ব্যাংকেও। যদি ব্যাংক ভুল করে বাড়ায় দেয়, কমায় দিবা। ব্যাংক ভুল করে কমায় রাখে, বাড়ায় দিবা। ব্যাংক বাড়ানোর কথা বাড়ায় নাই, বাড়ায় দিবা। ব্যাংক কমানোর কথা কমায় নাই, কমায় দিবা। বুঝছো নাকি? আচ্ছা, তাহলে কোথায় গ্যাঞ্জামটা বাঁচছে, এটা আবেগ না বিবেক দিয়ে চিন্তা করতে হবে। ওকে, তো আসো আমরা এবার আমাদের বিবেক আবেগ সব কাজে লাগাই। আচ্ছা, তো আমরা এখানে তো বসালাম এই যে নগদান বই মোতাবেক ব্যাংক জমা কত, 1,31,000। ওকে, আচ্ছা, আর এখানে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 1,25,000 বসানো হয়েছে। এবার দেখো, চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয় নাই। দেখি কার আবেগ কাজ করে আর কার বিবেক কাজ করে। বলো এখানে কি বলছে? চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয় নাই। কত? 7,000। আচ্ছা, আমরা চেক কেটেছি মানে আমরা কাউকে চেক দিয়েছি, তার মানে আমরা যদি কাউকে চেক দিই, আমরা সাথে সাথে নগদান বই থেকে কমিয়ে দিচ্ছি। এটা কমানো উচিত, আমরা কমিয়ে ফেলছি। ব্যাংক এখনো কমায় নাই, তাহলে সমস্যাটা কি, নগদান বইতে না ব্যাংকে? যদি আমি কাউকে চেক দিয়ে থাকি, সে তো অবশ্যই টুডে টুমরো টাকাটা নিবে। তা আমরা তো কমায় ফেলছি নগদান বই থেকে, তাহলে এখনো পর্যন্ত কে কমায় নাই? তাহলে প্রবলেমটা কোথায়? ব্যাংকের কমানো উচিত, কিন্তু ব্যাংক এখনো কমায় নাই। তাহলে আমরা এখন কি করব? ব্যাংকে গিয়ে মানে এখন সংশোধনটা কোথায় করব? ব্যাংক বিবরণীতে। ব্যাংক বিবরণীতে কি করব? কমায় দিব। তাহলে ব্যাংক বিবরণীর বিয়োগের অংশে আমরা লিখব কত টাকা স্যার? 7,000। তাহলে আমরা এখানে কি লিখব? ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন করা হয় নাই, বা চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। শেষ। বুঝছো কেন এটা ব্যাংক বিবরণীতে বিয়োগ করলাম? তুমি বুঝছো স্যার? বুঝো নাই? একটু একটু বুঝছো? আচ্ছা, আমরা যদি কাউকে চেক দেই, তাহলে আমরা মাস্ট বি এটা নগদান বই থেকে কমিয়ে দিব, তাই না? বলো প্লিজ স্যার, শোনো। আমরা কাউকে যদি চেক দেই, আমরা সাথে সাথেই কি করি? নগদান বই থেকে কমাই। ব্যাংকের সাথে সাথে কমায় না। চেকটা ব্যাংকে নিয়ে গেলে ব্যাংক কমায়, না নিলে কমায় না। তাহলে আমরা তো কমাই দিচ্ছি, এখন ভেজালটা বেঁধে আছে কোথায়? তাহলে ব্যাংকেরও এখন কি করা উচিত? কমিয়ে দেওয়া উচিত। আচ্ছা, এবার দেখো এখানে কি বললো? ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের নিকট 4,000 টাকা আদায়, কিন্তু নগদান বইতে লেখা হয় নাই। আচ্ছা, ব্যাংক প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা আদায় করছে। আচ্ছা, ব্যাংক যদি টাকা আদায় করে, মাস্ট বি ব্যাংক টাকা বাড়াইছে ব্যাংক বিবরণীতে, কিন্তু বাড়ানো হয় নাই কোথায়? তাহলে এখন আমরা নগদান বইতে বাড়াই দিব। ওকে, তাহলে নগদান বই এখানে 3, নগদান বইতে আমরা বাড়াবো কত স্যার? 4,000 টাকা। আমরা কি লিখবো? ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের প্রাপ্য বিল কর্তৃক না, প্রাপ্য বিলের নিকট হতে ব্যাংক কর্তৃক আদায় যা নগদান বইতে লিপিবদ্ধ করা হয় না। ওকে, বুঝছো স্যার? আচ্ছা, এরপরে 5 কি বললো? দেখো, ব্যাংক সুদ 3,000 টাকা এবং বিনিয়োগের সুদ 5,000 টাকা ব্যাংক কর্তৃক আদায় হচ্ছে। তাহলে ব্যাংক কি করলো? ব্যাংক সুদ এবং বিনিয়োগের সুদ টোটাল 8,000 টাকা আদায় করছে। তো ব্যাংক যদি আদায় করে থাকে, ব্যাংক তো বাড়াইছে, বাট নগদান ভুক্ত হয় নাই, তার মানে আমরা বাড়াই নাই। তাহলে এখন কি করা উচিত? নগদান বইতে বাড়িয়ে দেওয়া উচিত। তাহলে আমরা আবারও কি করব? নগদান বইতে বাড়াবো, তাই না? বলো 5 কয় টাকা বাড়াবো? আচ্ছা, 2 এর পরেই আমি কি 5 বলছি? আচ্ছা ঠিক আছে, আমি 4 বলতেছি, আগে 5টা লিখে নিই। এটা যোগ হবে কত স্যার? 8,000। এখানে আমরা কি লিখবো? ব্যাংক কর্তৃক সুদ আদায় যা নগদান ভুক্ত হয়নি। আচ্ছা, 4 জমা চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, মানে চেক জমা দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা যদি ব্যাংকে চেক জমা দিই, আমরা তো নগদান বইতে বাড়িয়ে দিচ্ছি, কিন্তু ব্যাংক কি এটা আদায় করছে? না। ব্যাংক কি বাড়াইছে? না। তো ঝামেলাটা কোথায় বেঁধে আছে? ব্যাংকে। তো চেক আমি যেহেতু জমা দিছি, চেক যেহেতু প্রত্যাখ্যাত হয় নাই, তার মানে টাকা তো আমি পাবই। তো আমরা নগদান বইতে বাড়িয়েছে, ব্যাংকেরও উচিত কি করা? ব্যাংক বিবরণীতে বাড়ানো, বাট ব্যাংক এখনো বাড়ায় নাই। তাহলে ঝামেলাটা কোথায়? তাহলে এখন কি করতে হবে? কোথায়? ব্যাংকে গিয়ে বাড়াইতে হবে, অর্থাৎ ব্যাংক বিবরণীতে বাড়াইতে হবে। কত টাকা বলো তো স্যার? 25,000 টাকা। 25,000 টাকা, তাই না?
আচ্ছা এটা কয় তারিখ? 4। তাহলে আমরা এখানে কি লিখবো স্যার বলো? হ্যাঁ হ্যাঁ, চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। কত? 25,000। আর কি কিছু আছে? নো। এবার একটু দেখো স্যার প্লিজ। এখন আমরা এখানে তো এখানে তো বিয়োগ করার মতো কিছুই নেই, আছে? আচ্ছা তাহলে 1,31,000-এর সাথে 4,000 যোগ করলে কত? 35। আর 8,000 যোগ করলে কত হবে? 1,43,000। ওকে 1,43,000 হলো। আচ্ছা এখানে 1,25,000-এর সাথে 25 যোগ করো, কত হয়? হ্যাঁ তাহলে এখানে হয় কত? 1,50,000। 1,50,000 থেকে আমরা 7,000 কি করব? মাইনাস করব। তাহলে হয় কত? 1,43,000। ওকে স্যার, তাহলে দেখো দুই সাইড মিলে গেছে। তাহলে নগদান বই মোতাবেক সংশোধিত ব্যাংক জমা যা, আর ব্যাংক বিবরণী মোতাবেক সংশোধিত ব্যাংক জমা কি তাই, এবং দুই সাইড কি হয়েছে? মিলে গেছে। ওকে আচ্ছা তাহলে এই চ্যাপ্টারটা শেষ। খ এবং গ করে ফেললাম। তো এখন আসো আমরা ক করে ফেলি। হ্যাঁ তো ক এটা খুবই ইজি, অনেক ইজি, এটা আমি না করলেও তোমরা পারবা, তারপর আমি করে দিচ্ছি। হ্যাঁ ক হলো নগদান বইতে লিপিবদ্ধ হয়নি বা লেখা হয়নি এমন দফাগুলোর টাকার পরিমাণ নির্ণয় করো। ওকে ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করেছে ব্যাংক, বাট আমরা নগদান বইতে লিপিবদ্ধ করি নাই। এই মানে এমন যে লেনদেনগুলো আছে, যে দফাগুলো আছে, তার মোট পরিমাণ কত নির্ণয় করতে হবে। ওকে তো আমরা একটু দেখি। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, এটা তো আসলে আসবে না এখানে। চেক কাটা হয়েছে, মানে আমরা চেক ইস্যু করেছি, অবশ্যই যখন আমরা চেক ইস্যু করি তখন তো আমরা নগদান বই থেকে বাদ দিই, কিন্তু ভাঙানো হয় নাই, তার মানে ব্যাংক পরিশোধ করে নাই, তার মানে এটা নগদানভুক্ত হয়েছে, ব্যাংকে লিপিবদ্ধ হয়নি, তার মানে এটা কতে আসবে না। কতে কোনগুলো আসবে? যে ব্যাংকে লিপিবদ্ধ হয়েছে কিন্তু নগদান বইতে হয় নাই, ওইগুলো। বাট 2 নাম্বার লেনদেনটা হয়ে গেছে নগদান বইতে লিপিবদ্ধ হয়েছে কিন্তু ব্যাংকে লিপিবদ্ধ হয়নি। আচ্ছা 3, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে নিকট হতে 4,000 টাকা আদায়। ওকে তো ব্যাংক প্রাপ্য হিসাব বা দেনাদারের কাছ থেকে 4,000 টাকা আদায় করেছে, অবভিয়াসলি ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করছে, তাই না? কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি, তার মানে এই 4,000 টাকা আসবে। এটা ব্যাংক লিপিবদ্ধ করছে কিন্তু এটা আমাদের নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই, সো আমরা এই 4,000 টাকা কতে নিয়ে আসবো। ওকে এরপরে কি বলা হলো? চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। আচ্ছা আমরা যদি চেক জমা দিই ব্যাংকে, অবভিয়াসলি আমরা নগদান বইতে লিপিবদ্ধ করছি কিন্তু আদায় হয় নাই, তার মানে ব্যাংক লিপিবদ্ধ করে নাই, তার মানে এটা উল্টো হয়ে গেল, যে নগদান বইতে লিপিবদ্ধ হয়েছে কিন্তু ব্যাংকে হয় নাই, সো এটা কতে আসবে না। এবার কি বললো? 5, ব্যাংক সুদ 3,000 টাকা এবং বিনিয়োগের সুদ 5,000 টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। অর্থাৎ ব্যাংক 3,000 টাকা সুদ আদায় করছে এবং 5,000 টাকারও সুদ আদায় করছে। আচ্ছা এটা হলো ব্যাংক সুদ আদায় করছে ব্যাংক 3,000 এবং বিনিয়োগের সুদ আদায় করছে কত? 5,000। তার মানে এই টাকাগুলো ব্যাংক আদায় করছে, তার মানে ব্যাংক অবভিয়াসলি ব্যাংক বিবরণীতে বাড়িয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয় নাই, আমরাই নগদান বইতে লিখি নাই। ওকে এরপরে তো এটা তো আসবে না, এটা ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এটা ইরেলিভেন্ট লেনদেন, কতে এটা আসবে না। তাহলে আমরা দেখলাম 3টা অ্যামাউন্ট আছে, 4,000, 3,000, 5,000, এগুলো ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করেছে কিন্তু আমরাই নগদান বইতে লিখি নাই। ওকে সো ক হলো নগদান বইতে লেখা হয় নাই এমন লেনদেনগুলোর বা এমন দফাগুলোর টাকার পরিমাণ নির্ণয় করো। তাহলে আমি এই 3টাকে যোগ করে দিলেই হয়ে যাবে। তো চলো আমরা ক করে ফেলি। ক নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, লিপিবদ্ধ হয়নি এমন লেনদেনের পরিমাণ নির্ণয়, তাই না? এমন লেনদেনের পরিমাণ নির্ণয়। ওকে তাহলে এটা কত হবে আমরা একটু দেখি। বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা। আচ্ছা তাহলে ফার্স্টে আমরা কি লিখতে পারি? ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের, আমরা এই বিবরণের ঘরটা একটু বড় করি, এখানে 3 না, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে নিকট হতে আদায়।
আচ্ছা আমরা এখানে লিখি ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের নিকট হতে আদায়, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে নিকট হতে আদায় কত টাকা? 4,000 টাকা। ওকে, এবার 4, চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, তাই না? সরি এটা না, এই যে 5, ব্যাংক সুদ আদায়, ব্যাংক কর্তৃক সুদ আদায়, ব্যাংক কর্তৃক সুদ আদায়, ব্যাংক সুদ আদায় করছে কত? 3,000, আর বিনিয়োগের সুদ আদায় করছে কত? 5,000। তাহলে টোটাল কত হয়? 8,000। তো আমরা এখানে 8,000 লিখে দিই। এবার 4 আর 8 যোগ করলে কত হয়? 12,000। এটাই হলো আমাদের অ্যান্সার। ক হয়ে গেল। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? নবদান বইতে লেখা হয়নি, ওটা তো উপরে লেখা আছে, আর এখানে কিছু লেখার দরকার নেই, এতটুকু করে দিলেই আমাদের ক হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ম্যাথ এখানেই শেষ।